নমস্কার বন্ধুরা, আমি পায়েল। কাহিনীতে আপনাদের আবারও স্বাগত। আজ আবার একটা ভিন্ন স্বাদের গল্প নিয়ে চলে এসেছি কাহিনীর মঞ্চে। কাহিনীর আজকের নিবেদন বিখ্যাত লেখক শ্রী নরেন্দ্রনাথ মিত্রের লেখা একটি অসাধারণ ছোট গল্প সমুদ্র। গল্প কেমন লাগলো কমেন্ট সেকশনে লিখে জানান প্লিজ। ভালো লাগলে প্লিজ লাইক ও শেয়ার করুন, আর কাহিনীকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তাহলে শুরু করছি আজকের গল্প। ছেলেবেলায় আমরা ছিলুম গরিব, কিন্তু একদম ছোটদের ঐশ্বর্য সম্পর্কে ধারণাটা বড়দের মতো নয় বোধ হয়। তাই আমরা ভাই বোনেরা, অন্তত আমি আর বিনু, জানতুম না যে আমরা গরিব। বাবা গলা ছেড়ে হা হা করে হাসতেন। মা ছিলেন সন্ধ্যা প্রদীপের শিখার মতো। আর আমাদের বাড়ির যে অংশটা আমাদের ভাগে পড়েছিল, সেখানে মাঠের মতো দালানের এক অংশ, আর বিরাট উঁচু সিলিংয়ের 3খানা ঘর, আর জালি ঘেরা ব্যাডমিন্টন খেলা যায় এমন একটা বারান্দা। এরকমটা আমাদের কোনো বন্ধু বান্ধবদের বাড়িতেই আমরা দেখিনি। আসবাব ছিল কতগুলো, আরে দিঘে মহাকায় এক আলমারি, ভীষণ ভারী একটা দেরাজ, পেতলের টপওয়ালা টেবিল, আর 5-6খানা অদ্ভুত আকারের চেয়ার। পায়াগুলো তাদের গড়িয়ে আসা ঘন গুড়ের মতো, কালচে লাল মেহগনি পালিশ। আর সবার উপরে আমাদের সবচেয়ে প্রিয় ছিল দালানে আমার চেয়েও বড় মাপের একটা সাদা পাথরের পরীর মূর্তি। সে ডানা গুটিয়ে মুখ একটু নিচু করে নামছে, একটা পা মাটিতে আর একটা পা এখনো শূন্যে, শূন্যে তোলা পায়ের 8খানা ভাঙা। একটা পা অমন ভাঙা বলেই যেন পরীটা ছিল আমাদের খুব কাছের মানুষের মতো, যার জন্যে মন খারাপ হতে পারে। কতদিনকার চিঠির সব, হিসেব জানি না। কখনো এসবে পালিশও জড়েনি, ঘরদোর কখনো রং হতেও দেখিনি, কিন্তু তবু সব কিছু ঝকঝক তকতক করত। বাবা, মা আর দিদি মিলে ঝেড়ে ঝুড়ে সব কিছু অমনি রাখতেন। বাইরে থেকে বাড়িটাকে দেখিয়ে যদি বন্ধুদের বলতুম এই আমাদের বাড়ি, তাহলে তারা যেন মূর্ছো যাবার জোগাড় হতো। তোরা এই বাগ বাড়িতে থাকিস? তোদের বাবা রাজা না কি রে? এ কথা বাবা মার সামনে বলার জো ছিল না। বললেই বাবার হাসি মুখ আধার হয়ে যেত, মায়ের মুখে চেনা আলোর শিখাটা দপ করে নিভে যেত। আর পরে কোনো এক সময় দিদি কোনো একটা হাতের কাজ সারতে সারতে আনমনে ধমক লাগাতো, বলার আর কথা পাস না তাই না রে টুনি? রাজা রানী রাজকন্যা হবার খুব শখ তাই না রে? ভগবান জানেন, রাজকন্যা হবার শখ আমার মোটেই ছিল না। রাজকন্যাদের রাজ্যে দৈত্য এসে সব পাথর করে দিয়ে যায়। রাজকন্যাকে উঁচু জলটুঙ্গি ঘরে জন্মের মতো ঘুম পাড়িয়ে রেখে দেয়, সোনার কাঠি রূপোর কাঠি মাথায় পায়ে রেখে, জাগায় শুধু নিজের আকাট বিকাট মুখখানা দেখাবার জন্যে। রাজকন্যা কি হতে আছে নাকি রে? আমার ভাই বিনুকে চুপি চুপি জিজ্ঞেস করতুম, হ্যাঁ রে বিনু, দিদি আমাকে বকলো কেন রে? বাবাকে রাজা বললে বাবা কেন রেগে যায় বল দেখি? বিনু আমার থেকে বয়সে ছোট হলে কি হবে, বুদ্ধিতে ছিল অনেক পাকা। বলতো, তুই জানিস না টুনি, আমাদের ঠাকুরদার ঠাকুরদা এই এত বড় বাগান বাড়ি, বাগান, ঠাকুরদানার সব করে গেছিলেন। ঠাকুরদার ঠাকুরদাকে সবাই রাজা বলতো। তো কি ভালো তো? দূর বোকা, ভালো কোথায়? মদ খেত তো ঠাকুরদাদের সবাই, কেউ কোনো কাজ করতো না, খালি পায়রা ওড়াতো আর বেড়ালের বিয়ে দিত, আর সাহেবদের পাও চাটত। তাই তো আমাদের আজকে এই দুরবস্থা। বিনুটা সে সময়ে বাংলায় ভীষণ ভালো হবার চেষ্টা করছে। দুরবস্থা তো কোন ছাড়, অকুতভয়, অদূরদর্শিতা ইত্যাদি শব্দ ব্যবহার করেও ঘন ঘন স্কুলের মাস্টার মশাইদের মূর্ছার কারণ হচ্ছে। যাই হোক, বিনুর কথাবার্তা থেকে
আমি বোকা মেয়ে খালি এইটুকুই উদ্ধার করতে পারতুম। রাজা হওয়াটা খুব খারাপ। রাজারা খুব খারাপ লোক হয়। বোধহয় আমাদের পাড়ার হাত কাটা তেঁতুলদার চেয়েও খারাপ। একমাত্র দুটো সময়ে আবছাভাবে বুঝতে পারতুম আমরা গরিব, আমাদের যথেষ্ট পয়সা কড়ি নেই। পুজোর সময়ে আর বেড়াতে যাবার মরশুমে। পুজোর সময়ে আমাদের ঠাকুর দালানে ডাকে সাজ পড়া দুর্গা প্রতিমার পুজো হতো। সারা কলকাতার লোক ভেঙে পড়তো ঠাকুর দেখতে। কিন্তু আমাদের দুটোর বেশি তিনটে জামা হতো না। মা সারা ভাদ্র আশ্বিন সেই পঞ্চমীর দিন পর্যন্ত হাট মেশিনে সেলাই করত। বাড়ির সবার সায়া, পাঞ্জাবি, ব্লাউজ, ফতুয়া, ফ্রক, জাঙ্গিয়া, শার্ট, প্যান্ট, শুধু নিজেদের নয়, সেই রায়বাড়ির বাসিন্দা নানান রকমের কাকা জ্যাঠাদের পরিবারেরও। এই ডাঁই জামা কাপড়ের মধ্যে থেকে একটা অপূর্ব থাক থাক দেওয়া সোনালি রঙের খড়মড়ে ফ্রক বার করে হয়তো আমাকে ডেকে বলতো, টুনি দেখ দেখিনি, পছন্দ হয় কি না। আমি দৌড়ে আসতুম। অমন জামা পছন্দ না হয়ে পারে? বলতুম, মা এটা অষ্টমীর দিন পরবো তো, আর ষষ্ঠী, সপ্তমী, নবমী এগুলোতে। মা আবার সেই ডায়ের মধ্যে হাত চালিয়ে একটা সাধারণ ছিটের সাদা সিধে ফ্রক বার করে বলতো, এইটা ষষ্ঠীর দিন পরবি, কেমন? আর আবার কি দেখছিস না কতজনের কত ফরমাস। এইসব সেরে আর কি আমি করতে পারি বল? নড়া ব্যথা হয়ে গেল যে। এমনিতে খুব মাতৃভক্ত হলেও আমি নড়া ব্যথার কথাই ভুলতুম না। কেঁদে কেটে একসা করতুম। কারণ আমার চোখের সামনেই তখন ভাসছে খুড়তুতো দুই বোন পুতুল আর বিথির 5 দুগুণে 10টা করে ফ্রক। কোনোটা ফ্রিল দেওয়া, কোনোটার আবার কুকুরের কানের মতো কলার, কোনোটাতে সিল্কের ওপর মিকি মাউস। এক একটাই এক এক রকম চমক। তাদের পাশাপাশি আমি এই সোনালি অর্গানটির ফ্রক পরে রোজ। কেন তুমি এতজনের এত জামা করবে? কেন খালি আমার আর বিনুর আর দিদির আর তোমার আর বাবার পারবে না? কেন কেন বলো কেন? আমার সেই নেই আঁকড়া কান্নার মধ্যে মা সেলাই কলের ওপর গালে হাত দিয়ে চুপটি করে গভীর মুখে বসে থাকত। দিদি জোর করে আমাকে সেখান থেকে তুলে নিয়ে যাবার চেষ্টা করত। আর ঠিক এমনই সময়টায় বাবা এসে দাঁড়াতেন। কি হলো, টুনি এত কাঁদছে কেন? ও কি বুলা, টুনিকে অমনি করে এক পা ধরে টানছিস কেন? দেখো না বাবা, টুনি মাকে কাজ করতে দিচ্ছে না। পুজোর আর ঠিক 15 দিন বাকি। এ সবই তো আমাদের শেষ করতে হবে নাকি? দিদি মাকে সাহায্য করত। বোতাম বসাতো, বোতাম ঘর করা, হেম সেলাই করে দেওয়া, সিল্কের জিনিস তৈরি করার সময় টান টান করে ধরে বসে থাকা, সব। বাবা সমস্ত শুনে গম্ভীর হয়ে যেতেন। পরদিন দুপুরবেলা গলদঘর্ম হয়ে কোথা থেকে ফিরে এসে ডাকতেন, টুনি কই রে, টুনটুনি, টুনি, টুনটুনি। আমি ছুটতে যেতে হাতে একটা বাক্স ধরিয়ে দিয়ে বলতেন, দেখো তো টুনিমা, পছন্দ হয় কি না। বাক্সের ভেতর থেকে বেরোতো সাদা ধপধপে সুইস সিল্কের লেস দেওয়া স্বর্গীয় ফ্রক, তার জায়গায় জায়গায় ছোট্ট ছোট্ট এমব্রয়ডারির ফুলের গোছা। ফ্রকটা তুলে নিয়ে তার ভেতরে নাক ডুবিয়ে আমি শুধু সেই গন্ধটুকু নিতুম প্রাণ ভরে, হারিয়ে যেতুম গন্ধটার ভেতরে। আমি তখন একটা খুশির পুতুল, ডুবে যাচ্ছি সুখের সাগরে। আর ঠিক সেই সময়ে মা এসে দাঁড়াতো। এ কি গো, এই ফ্রক কোত্থেকে আনলে? এ যে অনেক দাম। কোত্থেকে? নিউ মার্কেট থেকে। ইস, কত নিল? সুন্দর কিনা সেটা বলো আগে। অত দাম করছো কেন বলো তো? সুন্দর তো বটেই, দামটা কত সুন্দর সেটাও আমার জানা দরকার। 45 টাকা। কি বললে? 45 টাকা? এতে যে ওর 3খানা ফ্রক হয়ে যেত গো। আহ, চুপ করো না এখন। এর পরেও আছে
জুতো, মোজা, রিবন, পুজোর কদিনের নানা বায়না। মা কথা শেষ না করেই চলে যেত। রাত্রিরে দিদি গায়ে হাত বুলাতে বুলাতে বলতো, টুনি, বাবার না একটা খুব দরকারি জিনিস কেনার ছিল, সেটা বাদ দিয়ে তোর এত দামি ফ্রকটা কিনে এনেছে। তুই কাল বাবাকে বলবি ফ্রকটা ফেরত দিতে, বলবি ওটা তোর পছন্দ হয়নি, কেমন? কি করে মিছে কথা বলবো? আমার যে জামাটা খুব পছন্দ দিদি। বাবা দরকারি জিনিসটা অন্য টাকা দিয়ে কিনুক না। দিদি বলতো, বলবি সাদা জামা আমার পছন্দ না, তুই আর জামা নিবি না। আমি তখন কাঁদো কাঁদো হয়ে বলতুম, তোমরা সবাই বিচ্ছিরি, আমার জামাটা এত পছন্দ, তবু ওটা অপছন্দ বলতে বলছো। পুতুল, বিথি, পরি, দীপু, মঞ্জু সবাই এক একদিন এক একটা জামা পরবে, সবাই। খালি আমি। কথা শেষ করতে পারতুম না, ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকতুম। কান্নার আওয়াজে মা ঘরে ঢুকে বলতো, বুলা, টুনি কাঁদছে কেন রে? বকেছিস? দেখো না মা। আমি নাকে কান্না চড়াবার আগেই দিদির হাত কঠোরভাবে আমার মুখ বন্ধ করে দিত। মা একটুখানি দাঁড়িয়ে থেকে বলতো, বুলা, ওকে বকিস না, ছেলে মানুষ। পুজোর কদিন ভারী মজা। বুড়ির মাথার পাকা চুল, হাওয়া মিঠাই, পাংখা বরফ, লম্বা বেলুনের চ্যাঁচো, গ্যাস বেলুন। ঠাকুর দালানে ঝাড়বাতির নিচে ডাকে সাজ পরে ঠাকুর ঝলমল করছে। কোনো একজন কাকিমা ডেকে বলছে, টুনি, এই সিল্কের জামা তোকে কে দিল রে? কে আবার দেবে? আমার বাবা। বাবার গর্বে ঝকমকে মুখ। আমি দৌড়ে হারিয়ে যাচ্ছি বন্ধুদের ভিড়ে আমার ডাকের সাজে। সাদা থপথপে সিল্ক, তাতে সরু লেসের পার, চকচকে সুন্দর লজেন্স লজেন্স গন্ধওয়ালা এমব্রয়ডারির নানা রঙের ফুলের গোছা। টুনি, টুনি, বিথি ডাকছে বুঝি। কি সুন্দর তোর এই জুতোটা। আইরিন এর নাম, বাটার নতুন জুতো, বাবা কিনে দিয়েছে, আমার বাবা। সগর্বে বলতে বলতে আমি দৌড়ে নামব। ঠাকুর দালানে চামড়ার জুতো পরে ওঠা বারণ। তার সামনের চত্বরে হাজার মুখের মেলা, তারই মধ্যে কোনো কোনো চোখ আমার উপর, আমার ফ্রকের ওপর আটকে যাবে। কেউ হয়তো বলে উঠবে, ফ্রকটা কি সুন্দর দেখছো, মিনুকে এইরকম একটা। নতুন কস্তা পেরে শাড়ির আঁচল মাথায় দিয়ে, পায়ে আলতা, মা চলে যাচ্ছে ঠাকুর দালানের দিকে। হাতে পেতলের ভারী থালায় কত কি রহস্যময় পুজোর জিনিস। বাবা কোড়া কাপড়ের খুঁট গায়ে জড়িয়ে ঠাকুরমশায়ের পেছনটিতে বসে। বিনুর হাত থেকে ফিরোজা রঙের গ্যাস বেলুনটা হুস করে উড়ে গেল। ধনেখালির হলুদ ডুরে শাড়ি পরে দিদি এসে দাঁড়াচ্ছে, আমার দিদি। আরো অনেক দিদি, খুড়তুতো, জ্যাঠতুতো, পাড়াতুতো। কেউ সিল্ক, কেউ অর্গ্যান্ডি, কেউ বেনারসি। মহা সমারোহে সন্ধি পুজো শুরু হয়ে গেল। সেই ধুমধামে সন্ধি পুজোর ধুনো গুগগুলের চোখ আধার করা আবছা পর্দার মধ্যে থেকে ঘোমটার ভেতরে মায়ের ভক্তি নম্র অনিন্দ মুখখানা মাঝে মাঝে দেখা দিয়েই হারিয়ে যাচ্ছে। কে যেন বলছে, বুলার শাড়িটা বড্ড খেলো, পুজোর কাছে নষ্ট হয়ে যাবে বলে পড়ছে না কি রে? কে যেন আবার তার জবাব দিচ্ছে, দূর, কোথা থেকে দামি শাড়ি পাবে? কথাগুলো তাদের পুরো অর্থ নিয়ে আমার ছোট্ট মাথায় ঢুকছে না, কিন্তু শরীরে কেমন একটা অস্বস্তি, রাগে দুঃখে আস্তে আস্তে কান গরম, মাথা ফাঁকা। আমার দিদির শাড়িটা খেলো মানে বাজে কেন? অত সুন্দর দেখাচ্ছে যে দিদিকে, শাঁখে ফু পারছে দিদি সমানে, গালগুলো গোল টোপার মতো ফুলে উঠেছে, কপাল, নাক, থুতনি সব দুর্গা ঠাকুরের মতো লাল। কোথায় চললি রে টুনি? কে যেন পেছন থেকে বলছে চেঁচিয়ে। ঢাক বাজছে, ঢোল বাজছে, তুমুল হুল্লোড়, কাসর বাজছে। আমি গরিব, আমরা গরিব। দিদির শাড়িটা খেলো। বিনুর হাফ প্যান্ট ঝলঝলে, বাবার খালি গায়ে কোচার খুঁট। এই পুজো, এই হইচই, এসব পুতুল বিথিদের জন্যে।
মঞ্জু দীপুদের জন্যে, মাধুদি, নীলমাসি, নতুন কাকিমা, গীতালিদের জন্যে। আমি চলে যাচ্ছি সাদা সিল্কের ফ্রকের ঠাট্টা শুনতে শুনতে আমাদের উঁচু ঘরের অসীম নিঃশব্দ পরিসরের মধ্যে আমার কান্না লুকিয়ে ফেলতে। পুজো ফুরিয়ে গেলে আবার সব ভুলে যায়। তখন দিদির অনেক যত্নে তুলে রাখা মলার দেওয়া বই, স্কুল ব্যাগ, টিফিন কৌটো, ঘুগনি, বাবার কাছে অঙ্ক ইংরাজি, বিকেলবেলায় মণিমেলা, দিনগুলো সব একে অপরকে হারাবার জন্যে দুরান্ত ছুটত। আমিও তাদের সঙ্গে পাল্লা দিয়ে ছুটতুম। আর সারাদিন ছোটার ক্লান্তিতে আনন্দে রাতের কোলে, মায়ের কোলে, দিদির কোলে ঢলে পড়তুম অবাধ সুন্দর শীতল বিস্মরণের অথই দিঘিতে। কিন্তু গরমের ছুটি, পুজোর ছুটি, বড়দিনের ছুটির সময়ে গরিব বিছেটা আবার আমায় কটাস কটাস করে কামড়াতো। পুজোর সময় না হয় সব শরিকে মিলে মল্লিক বাড়িতে বিখ্যাত 100 বছরের পুরনো পুজো, কোথাও যাওয়া যাবে না। গরমের ছুটিতে না হয় বাবার অফিস, বড় সাহেব কিছুতেই ছুটি দিতে চায় না। কিন্তু বড়দিন, তখন যে কলকাতায় ঝুড়ি ঝুড়ি কমলা লেবু, থই থই করছে আকাশ নীল, এখানে সেখানে চড়ুই ভাতি। স্কুলের বন্ধু মিতালি বলতো, তনিমা, তোরা শীতে কোথাও যাবি না? আমরা এবার গিরিডি যাচ্ছি, উষ্টি জলপ্রপাত আছে, খুব সুন্দর জায়গা। কেয়া বলতো, আমরা যাচ্ছি হাজারিবাগ, জঙ্গল দেখব, বাগানে লুকোচুরি খেলবো, আর রোজ মুরগি, রোজ। শিপ্রা বলতো, দূর, হাজারিবাগ গিরিডি ওসব তো হাতের কাছে, ট্রেনে চললি আর নেমে পড়লি, কোনো মজাই নেই। আমরা তো যাব দু-রাত্রিরের পথ, দিল্লি, লালকেল্লা দেখব, কুতুব মিনার দেখব, তাজমহল দেখব চাঁদের আলোয়, বাবা বলেছে। আমি অবাক হয়ে ভাবতুম, কুতুব মিনার? কুতুবুদ্দিন আইবক যেটা তৈরি করেছিলেন, ইলতুৎমিশ শেষ করেন সেই কুতুব মিনার? লালকিল্লা, যার ভেতরে ময়ূর সিংহাসন, দেওয়ানি খাস, দেওয়ানি আম, ওসব তো পুরনো হয়ে যাওয়া ইতিহাস বইটার পাতায় থাকে। দেখা যায়, ওদের দেখা যায়। আর তাজমহল, কালের কপোল তলে শুভ্র সমুজ্জ্বল সেই তাজমহল, সেইটা দেখবে শিপ্রা, যে রোজ স্কুলে আমার পাশে গা ঘেঁষে বসে থাকে, আমার ঘুগনি খায়, আমাকে গোলাপ জাম খাওয়ায়, সেই শিপ্রা। বাবা, ও বাবা, বাবা, এবার বড়দিনের ছুটিতে আমরা কোথায় যাব? বাবা অবাক হয়ে চেয়ে থাকতেন, বলতেন, ও বুলা, দেখ তো ছোট্ট টুনটুনি পাখিটা কি যেন কিচিরমিচির করছে। না বাবা, সত্যি বলো না, শিপ্রারা যাচ্ছে, মিতালিরাও যাচ্ছে, সবাই যাচ্ছে যে। সবাই চলে যাচ্ছে? তাহলে তো সারা কলকাতাটাই গড়ের মাঠের মতো ফাঁকা হয়ে যাবে। শুধু আমরা কজন বেড়াবো, খালি বেড়াবো। হুম, ঠাট্টা নয়, বলো না। দিদি হঠাৎ তার বাটনা বাটা হলুদ হাত ছোট লাল গামছায় মুছতে মুছতে এসে দাঁড়িয়েছে। বাবাকে বিরক্ত করছিস কেন রে টুনি? দেখছিস না হিসেবের কাজ করছে? বাবাকে মাকে ভয় পেতুম না, কিন্তু দিদিকে বিলক্ষণ। ও দিদি, বাবাকে বলো না বড়দিনের ছুটিতে আমাদের দিল্লি নিয়ে যাবে, লালকেল্লা দেখব, তাজমহল, বলো না। দিদি গম্ভীরভাবে বলতো, তোর কোন বন্ধু যাচ্ছে শুনি? শিপ্রা তো, শিপ্রা যাচ্ছে তো। তাই অমনি তোকেও যেতে হবে, লোকে যা যা করবে তোকেও ঠিক তাই তাই করতে হবে। বাহ, লোককে নকল করে যারা, তাদের কি বলে জানিস? ভয়ঙ্কর কিছু বলে নিশ্চয়ই। আমি আর কথা বাড়াতে সাহস পাই না, কিন্তু কান্না গিলে নিতে নিতে ভাবতে থাকি, দিল্লি যাওয়াটা তো খারাপ কাজ নয়, কোনো মতেই নয়। তাহলে রাত্রিরে ঘুমের ঘোরে মায়ের গলা শুনি। সত্যি তো, কাছাকাছি, খুব কাছাকাছি থেকেও যদি। দিদির গলা, তুমি চুপ করো তো মা, এই করতেই বাবার প্রাণ বেরিয়ে যাচ্ছে, ছোটরা তো ওরম অবুঝপনা করবে।
আবার ঘুমিয়ে পড়ি, ছোট্ট একটা বিছে বুকের ভেতরে নিয়ে। বিছেটা কুটুস কুটুস করে কামড়াবে, গর্তের মধ্যে সেদবে, আর ঘুমের মধ্যে কে যেন বলতে থাকবে, তোদের টাকা পয়সা নেই, তোরা কি করে? তোর বাবার টাকা পয়সা নেই, তোরা কি করে? ট্রেনের চাকার ঘ্যান ঘেনে আওয়াজের মতোই সারা রাত সেই শব্দগুচ্ছ আমার আধ ঘুমন্ত অভিমানী মাথার মধ্যে গুম গুম করে বাজবে। আমি যাচ্ছি, আমি ট্রেনে চড়েছি ঠিকই, কিন্তু সেই ট্রেন দিল্লি যায় না, হাজারিবাগও যায় না, হুঁসরি যায় না, এক নিদারুণ দুঃখের দেশে, নেই নেই গরিবের দেশে নিয়ে যায়। সেখানে বাবাদের টাকা থাকে না, দিদিদের শাড়ি খেলো হয়, খাটো শাড়ি সেমিজ পরে, চরণে আলতা, মায়েরা অবিশ্রান্ত ঘুরে বেড়ায় কাজের পাকে। সেবার কিন্তু বাড়িতে ভারী একটা আনন্দের ব্যাপার হলো। বিদেশি টিকিট পাড়া নীলচে নীলচে চিঠি আমাদের বাড়িতে মাঝে মাঝেই আসতো। একদিন ওই রকম একটা চিঠি নিয়ে বাবা ঝলমলে মুখে দালানের শেষে রান্নাঘরের মুখে এসে দাঁড়ালেন। ওগো, শুনছো? ফুটকুন আসছে যে। মা তোলা উনুনে দুধ বসিয়েছিলেন, উঠে দাঁড়িয়ে আর ঝলমলে মুখে বলল, ফুটকুন ঠাকুরপো, সত্যি? হ্যাঁ গো হ্যাঁ, সব্বাই, ফুটকুন, স্টেলা, ছেলে মেয়ে। মা ব্যস্ত হয়ে বলল, আমাদের এখানে সে কি গো, মেম সাহেব, তার সাহেব মেম ছেলে মেয়ে কোথায় থাকবে, কি খেতে দেব? বাবা হাসি মুখে বললেন, তবে শোনো, ফুটকুন কি লিখেছে। প্রিয় মেজদা, এবার দেশের এবং আমাদের বাড়ি সাবেকি পুজো দেখাতে ফ্যামিলি নিয়ে দেশে যাচ্ছি। তোমার কাছেই থাকবো, অন্য কোথাও তো আর আমাদের জায়গা হবে না। আমাদের থাকা নিয়ে একদম উদ্বিগ্ন হবে না। আমি লাউ শাকের চচ্চড়ি খাবো মটর ডালের বড়া দিয়ে, লাউ চিংড়ি, পটল ভাজা, মৌরলা মাছের বাটি চচ্চড়ি, যদি সম্ভব হয়। আর এরা খায় আলু সেদ্ধ, বাঁধাকপি সেদ্ধ, বিন আজ সেদ্ধ, কাঁচা টমেটো, কাঁচা গাজর। শুধু জলটা একটু ফোটানোর ব্যবস্থা করবে। পুজোটা কাটিয়ে আমরা একটু বাইরে বেরোবো, তারপরেই ফিরে আসবো। 3 সপ্তাহের ছুটি। মেজ বৌদির চরণে আমার প্রণাম দিও। বুলা কত বড় হলো, তোমার ফুট কড়াই দুটোকে তো আমি দেখিইনি। ইতি, তোমাদের ফুটকুন। দিদিও ততক্ষণে এসে দাঁড়িয়েছে, হাসি মুখে বলল, আমি ব্যবস্থা করে দিচ্ছি বাবা, তুমি ভেবো না। সাহেব কাকা আর স্টেলা কাকিমা থাকবে আমাদের ঘরে, আর তোমাদের ঘরে থাকবে লীলা আর সুভাষ, আর বৈঠকখানার তক্তপোষে বিনু আর তুমি, মেঝেতে বিছানা করে আমি, মা আর টুনি। বাবা বললেন, দেখলে তো, হয়ে গেল। বুলা না হলে কিছু হয়? বলে বাবা মধুক্ষরা দৃষ্টিতে দিদির দিকে চাইলেন। জন্মে থেকে বোধহয় আতুর ঘর থেকে শুনছি সাহেব কাকা, সাহেব কাকিমা, ফুটকুন ফুটকুন। এ বাড়িরই এক ছেলে, আমাদের জ্যাঠতুতো না খুড়তুতো, কি যেন এক কাকা, ব্যারিস্টারি পড়তে গিয়ে নাকি আর ফেরেননি, ওখানেই মেম বিয়ে করে রয়ে গেছেন। তার সাহেব ছেলে, মেম মেয়ে। তার বাবা রেগে মেগে তাকে ত্যায্য করে দিয়েছেন। নিজের লোকেদের সঙ্গে সম্পর্ক নেই, খালি মেজদা মেজ বৌদি বলতে সাহেব কাকা অজ্ঞান। নিয়মিত চিঠি লিখে খোঁজখবর নেন। সে বোধহয় আজ 17-18 বছর হয়ে গেল। সেই সাহেব কাকা মেম কাকি নাকি আসছে। আমার আর বীরুর তো বুক গুড়গুড় করতে লেগে গেল। বাবা কোথা থেকে টাকা কড়ি জোগাড় করে বাথরুমে একটা কোমোট আর একটা ছোট্ট বেসিন বসালেন। আমি আর বিনু চুপি চুপি হেসে গড়াগড়ি খাই। সাহেব মেমরা উবু হয়ে ড্যাশ বসতে পারে না, চেয়ার চায়, তাকে বলে কোমোট। হি হি। আমাদের হাসি আর ফুরোতেই চায় না, তবে হাসির মধ্যে মধ্যে একটু ভাবনাতেও পড়ে গেছি। সাহেব দাদা দিদিদের সঙ্গে কথা বলবো কি করে? 2 ভাই বোনে মুখস্থ করতে থাকি। হোয়াট ইজ ইউর নেম? মাই নেম ইজ মিস টানিমা মল্লিক। মাই নেম ইজ মাস্টার বিনায়ক মল্লিক। হোয়ার ডু ইউ লিভ? আই লিভ অ্যাট জোড়াবাগান ইন ক্যালকাটা। তারপর বাসস্থানের প্রশ্ন উত্তরটা দরকার লাগবে না, বুঝে দুজনে আবার হাসতে থাকি।
Which class do you read in? I read in class 4. I read in class 3. বলতে বলতে বিনুটার ধৈর্য শেষ হয়ে যায়। সে হাত পা ছুড়ে বলে ওঠে, হ্যাট ম্যাট ক্যাট কুট শট দ্যাট র্যাট ফাই হাই নাই হাউ কাউ মাও মাও খাও। বলতে বলতে দুপাটি দাঁত বের করে বগলে রবারের বল দিয়ে দে ছুট। বাবা একদিন শুনে হেসে ফেলে বাঁচেন না, বলেন, তোদের অত ইংরাজিতে কথা বলতে হবে না, তোরা বাংলাতেই কথা বলবি। হাড়বড় না করে একটু স্পষ্ট করে ধীরে ধীরে বলবি, তাহলেই সব বুঝতে পারবে। সাহেব নাম হয়ে গেলে কি হবে? ফুটকুন কোনোদিন সাহেব ছিল না, হবেও না। চিকচিকে সিল্কের শাড়ি পরা, ঘাড়ের কাছে নুটু নুটু খোপা বাঁধা স্টেলা কাকিমা চারিদিকে তাকিয়ে বললেন, এত উঁচু গড়, এরকম আর্কিটেকচার, বিউটিফুল স্ট্যাচুস, এ তো ক্যাসেলে থাকে। তোমরা এ বাড়ি পাবলিক শো এর জন্য ওপেন করে দাও না কেন? আমাদের ওখানে কত এরকম বাড়ির ডিউক ব্যান্ডরা পাবলিকের মধ্যে ওপেন করে দিচ্ছে, তাইতে মেইনটেন্সের খরচা উঠে আসে। ফুটকুন কাকা চায়ে চুমুক দিতে দিতে বললেন, স্টেলা, তুমি আর এখানে তোমার ইংরাজি পাটোয়ারি বুদ্ধি নাইবা খেলালে? ইতিহাসের পাতা এখানে জীবন্ত হয়ে রয়েছে, বুঝলে ডার্লিং, মিউজিয়াম হয়ে নেই। স্টিলে কাকিমা বললেন, পাটুয়ারি কি বললে? কোনো গালাগাল নই তো? খাবার দিকে তাকিয়ে এক চোখ টিপে ফুটকুন কাকা বললেন, কি যে বলো, তোমাকে বাংলা গ্রামারটা এখনো শেখাতে পারলুম না। বারোয়ারি পুজো বলেছিলুম না, আমাদেরটা যদিও মল্লিক বাড়ির পুজো, এখন বারোয়ারি হয়ে গেছে। কতজন শরিক এখন মেজদা? কথা ঘোরাতে পেরে ফুটকুন কাকা খুব খুশি। বাবা বললেন, 37 জন। লীলাদি বলল, টনি, হাউ কিউট, শি ইজ এ লিটল রেড রাউডিং হুড। ওরা কেউ কিছুতেই সেদ্ধ খাবে না। সুভাষদা তার বাবার কথা শুনে বলল, ড্যাড বরাবর একটু সেলফিশ থাকছে, আমরা সব খাবো। স্টেলা কাকিমা বললেন, মেজদি, কালি ঝাল দিও না। এইভাবেই বিশাল বাড়ির অলিগলি আনাচ কানাচ, লম্বা চওড়া দালান, জমাদারের ঘোরানো সিঁড়ি, 3-4টে ফুটবল খেলার মাঠের মতো ছাদ, আর ইকোনে ওকোনে বিস্ময় বালক বিস্ময় বালিকা এঞ্জেলের মূর্তি, দেওয়ালিগিরি, প্রাচীন পট, ফটোগ্রাফ, এবং সর্বোপরি দুর্গাপুজো দেখতে দেখতে আমাদের ফুটকুন কাকাদের পরিবারের সঙ্গে ভীষণ আলাপ হয়ে গেল। আমার দিদি বুলা লীলাদের ভীষণ বন্ধু, সুভাষদার সঙ্গে বিনুর গলায় গলায় ভাব। দুজনে খালি ছাতে উঠে ঘুরি ওড়ায় আর বেড়ায়। উত্তর কলকাতার সব প্রাচীন সরু গলি গুছি সুভাষদার দেখা যায়, আর আমি স্টেলা কাকিমার আদুরে। তিনি খালি বলেন, মেজদি, তোমার এই টুনি ডল, আমি নিয়ে যাব ওকে। মা বলে, যাও না নিয়ে, যা কিচিরমিচির করে। সত্যি কিন্তু তখন আর নো করতে পারবে না। মা হাসত। আমি ভাবতাম, ভালোই তো, ফুটকুন কাকাদের কি সুন্দর বাগানওয়ালা বাড়ি, তার ওপর দিকটা কুটিরের মতো, কেমন চিমনি, ফায়ারপ্লেস, পুকুর, পরিষ্কার রাস্তাঘাট, বাকিংহাম প্যালেস, টেমস নদী, টিউব ট্রেন। আমি যাব, লীলাদির মতো টুকটুকে ফর্সা হয়ে যাব, মেম সাহেব একেবারে। কত জামা কাপড়, কত বেড়ানো, ভালোই হবে বেশ। ফুটকুন কাকা বললেন, পুজোর পর টিকিট কাটছি, গোপালপুর অনসি, তোমরা সকলে আমাদের সঙ্গে যাবে। বাবা হাহা করে উঠলেন। একাদশীর দিন থেকে অফিস রে ফুটকুন, কোনো উপায় নেই। মা হেসে বলল, তবেই বোঝো, তোমার দাদাকে দেখাশোনা করবার একটা লোক চাই তো, তুমি বরং বুলা আর বিনুকে নিয়ে যাও। লীলাদি বলল, বুলা, ইউ মাস্ট টেক আ হলিডে। দিদি হেসে বলল, পরের বার লীলা, পরের বার, ডোন্ট মাইন্ড। আমি জানি দিদি যাবে না, দিদি ভীষণ ঘরকুনো। অবশেষে অনেক আলাপ আলোচনার পর ঠিক হলো আমি আর বিনু যাব। মহানন্দে আমাদের বাক্স গুছানো হলো। আমার 8 বছরের
সাদা সুইস সিল্কের ফ্রক তো এখনো তেমনই সুন্দর আছে, সোনালি অর্গ্যান্ডির ফ্রকটাও। তারপর স্টেলা কাকিমা আমাদের জন্য কত রকমের জামা এনেছেন, তাদের বলে ড্রেস। বিনুকে আর চেনাই যাচ্ছে না। আমিও যখন লম্বা স্ল্যাক্স, প্যান্টুলুন আর নকশা করা টপ পরে ছোট চুলে পনিটেল বেঁধে ফিটফাট হয়ে গেলুম, দিদি আদর করে বলল, দেখ তো টুনি, এবার তো তোকে কেমন ছবির বইয়ের খুকুর মতো দেখাচ্ছে। আমি আর বিনু মহা গর্বে উৎফুল্ল হয়ে দু পকেটে হাত গুজে ট্যাক্সিতে উঠে পড়লুম। ভীষণ তাড়া। ওদিক থেকে মিতালি ছুটতে ছুটতে আসে। তনিমা, এই তনিমা, কোথায় যাচ্ছিস রে? সমুদ্র দেখতে, সমুদ্র, গোপালপুর আনসি। আলো আলো মুখে বলতে থাকি। ট্রেন চলেছে হুশ করে, কোনো শব্দ নেই। মোটা গদির মধ্যে ডুবে যাচ্ছি আমি। কি সুন্দর ঠান্ডা। দু হাত জড়ো করে বুকের কাছে ধরেছি। লীলাদি অমনি গোলাপি রঙের 3 কোনা শাল আমার গায়ে জড়িয়ে দিল। তার কোনো ওজন নেই, অথচ কি সুন্দর গরম। কাচের বাইরে কিচ্ছু দেখা যায় না, খালি আমাদেরই ছবি। কামরার মধ্যে আলো আছে। স্টেলা কাকিমার লালচে সাদা মুখ, লীলাদির লাল ব্লাউজ, কালো শার্ট, সুভাষ দাদার সোনালি চশমা, বিনুর ফটফটানি। কামরা জুড়ে ওদের অবিশ্রান্ত উত্তেজিত ইংরাজি, আর এক বর্ণও বুঝতে পারছিলাম না। বাস্কেট থেকে নাম না জানা সুগন্ধের খাবার, স্পেন্সেস নামের হোটেলের নাম লেখা বাক্স, তারপর একটা পুরো বাক্স জুড়ে দুলতে দুলতে ভুলতে ভুলতে ঘুম। ঢুলতে ঢুলতে যখন জাগি তখন আবার ঘুমের মধ্যেই গুলিয়ে যায়, নিজেই জানি না। এমন ঘুম আমি কখনো ঘুমোইনি, এমন দোলাও কখনো দুলিনি, এমন জায়গাও কখনো জাগিনি, এমন জায়গাও কখনো জাগিনি। সিঁদুরের গোলার মতো সূর্য, মাঠের পরে মাঠ, ডোবা, খাল, বিল, নদী, নালা, ঢকার ঢক ঢকার ঢক, ফুল, সূর্য, পানকৌড়ি, সাদা বক, কালো ফিঙে, সূর্য। মাঠগুলো দূরে সরে যায়, আবার কাছে চলে আসে। গাছের পাতার ফাঁক দিয়ে সূর্য। বিনু চলেছে, টুনি চলেছে, টুনি চলেছে, বিনু চলেছে। লীলাদির কোলে বইয়ের পাতা, বিনুর হাতে লজেন্স ছানা। মেম কাকিমা, সাহেব কাকা, সুভাষ দাদা খবর পড়ে। লাফিয়ে নামে, লাফিয়ে ওঠে। টুনি চলেছে অনেক দূরে, বিনু চলেছে অনেক দূরে। পুরনো শহর, পুরনো বাড়ি, নোংরা কলি, ভ্যাতেরিকা, ঘ্যাঙর ঘ্যাঙর, চরকা ঘ্যাঙর, ইঁদুর জোহা। টুনি বিনুর পেটথম ট্যুর দেখতে দেখতে বেরোহামপুর। হোটেলের গাড়ি এসেছে টুনিদের নিয়ে যেতে, মস্ত বড় ভ্যান গাড়ি। যেতে যেতে অবশেষে তার চাকা বসে যায় বালিতে। টুনিতে বিনুতে চুপি চুপি বলা বলি করে। ঠিক যেমন ট্রেনের গদিতে ওরা ঢুকে যাচ্ছিল, তেমনই গাড়িটা বালির গদিতে ঢুকে যাচ্ছে। বলতে বলতে ওরা হেসে ওঠে। ফুটকুন কাকু বলেন, হাসলি কেন রে টুনটুনিটা? কাকিমা বলেন, ছোটরা শুধু শুধুই হাসে, কোনো কারণ নাই। তারপর হঠাৎ দিগ্বলয়ের এক অবাক দৃশ্য, অবাক শব্দ। টুনি বিনু বিস্ময়ে চুপ, একদম চুপ। সুভাষদা লাফিয়ে নামছে, হু হু করে ছুটে যাচ্ছে ক্যামেরা নিয়ে। কাকিমা দাঁড়িয়ে পড়ে বলেন, ওহ, ইটস ওয়ান্ডারফুল। লীলাদি বলে, ইটস বেটার দেন ব্রাইটন। ফুটকুন কাকা টুনি বিনুর দিকে তাকিয়ে এক চোখ টিপে বলেন, দেখতে হবে তো কাদের দেশের সমুদ্র। সেই হোটেলটাও অবাক, অবাক তার ঘরদোর, বাথরুম, বিছানা, জানলা, বারান্দা, তার লাউঞ্জ ঘর, খানাপিনা, পাম গাছের শাড়ি। কিন্তু সবার থেকে আশ্চর্য এই সমুদ্র। তার সামনেটা যেন গঙ্গা জলের সঙ্গে সাবানের ফেনা মেশানো, আর একটু দূরে অদ্ভুত সবুজ, যেন তার তলায় আলো জ্বলছে। আর তারপর নীল, নীল চিকচিকে ময়ূরকণ্ঠী নীল। বালির পাড়ে কত বালিয়ারি, মাথায় বসে সবুজ নীল, নীল সবুজ। ডিঙি ভেসে যায়, ভেসে ফিরে আসে। দূরে ট্রলার। এখানে চান করো না, পাথর আছে। বিনু শুনছে না। সুভাষদার সঙ্গে কালো পাথরের ওপর বসে বসে হাসতে হাসতে ঢেউ খাচ্ছে।
টুনিরও তো সাহস নেই। সে কাকুর ছোট্ট প্যান্টের কিনারা ধরে জলে নামে, হুশ করে মাথার উপর দিয়ে ঢেউ চলে যায়, উঠতে না উঠতে আবার ঢেউ। সারা দিন সারা বিকেল সেই বিশাল পাড়াবাড়ির তীরে টুনিরা করে খেলা, অদ্ভুত খোলা পোশাক পরে, সাদা হাত সাদা পা লীলাদি। মেম কাকিমা বাড়ির ওপর রোদ পোয়ায়, জলে নেমে যায়, ভাল্লুকের মতো রোয়াওয়ালা নরম তোয়ালে জড়িয়ে উঠে আসে, মাথায় কেমন চুল ঢাকা টুপি। খেলতে খেলতে কাছাকাছি হলেই বিনু কুলকুল করে হাসে, দেখ না টুনি, আমরা কেমন বিলেতে এসেছি। টুনি যদি বলে ভ্যাট, বিনু তখন আঙুল তুলে দেখায়, ওই দেখ কত মেম, কত সাহেব। সত্যি তো, বালু বেলায় স্টেলা কাকিমা লীলা দিদির মতোই আধশোয়া হয়ে থাকে কত মেম, চোখে সানগ্লাস, ঢেউয়ের মাথায় লাল নীল ছোট্ট প্যান্ট পরে নাগরদোলা খায় কত সাহেব। টুনিরা কাটা চামচে খায়, কোলে ন্যাপকিন পেতে, ঠিক কেয়ারফুলের মতোই ন্যাপকিনগুলো গিলাসে থাকে। গাল না ফুলিয়ে শব্দ না করে খেতে শিখিয়েছে লীলাদি। বিয়ারা সেলাম করে, তাদের মাথায় পেখমওয়ালা টুপি। কিন্তু যখন খুব বেশি বিলেত বিলেত লাগে, তখন টুনি হাঁ করে ফুটকুন কাকার আর বিনুর তামাটে মুখের দিকে চেয়ে থাকে। রাত্রির বেলায় লীলাদির পাশে খাটে শুয়ে সমুদ্রের গর্জন শোনে, কেমন অচেনা অজানা বিলেত বিলেত। টুনি কি সত্যি সত্যি তবে নিজের দেশ, নিজের শহর কলকাতা ছেড়ে বহু দূরে বিলেতে চলে এসেছে? ভোরবেলায় ঘুম ভেঙে যায়, জানলা দিয়ে থই থই জল দেখা যায়, হুশ করে বালির ওপরটা ফেনায় সাদা করে দিয়ে ফিরে যাচ্ছে। ব্যালকানিতে বসে লীলা দিদিদের হ্যাট ম্যাট ক্যাটের মধ্যে বসে বসে ব্রেকফাস্ট। কিছু কিছু এখন বুঝতেও পারা যায়। ফুটকুন কাকা বলে, কি স্টেলা, লীলা, এখন কেমন লাগছে? কাকিমা বলে, খুব ভালো, ফিলিং অ্যাট হোম। ফুটকুন কাকা বলে, তাহলেই বলো জোড়া বাগান তাহলে তোমাদের ভালো লাগেনি? কাকিমা বলে, জোড়া বাগান ইজ অলরাইট, কিন্তু এখানে এসে শাড়ি খুঁড়ে ফেলতে পেরে আর এত লোকের কিউরিসিটির বাইরে এসে আমার স্বস্তি হচ্ছে। লীলা দিদি বলে, আসলে ড্যাড ভালো লেগেছে, কিন্তু বিদেশে অ্যাডভেঞ্চারের মতো। ফুটকুন কাকা বলে, তাহলেই বুঝে দেখো তোমাদের জন্যে সারা জীবন বিদেশে পড়ে থাকতে আমার কেমন লাগে, আর এই এক সপ্তাহের কলকাতা মল্লিক বাড়ি বা আমার কেমন লেগেছে। কাকিমা বলে, আই এম রিয়েলি সরি ফর ইউ। সুভাষদা বলে, আমি ঠিক করেছি গ্র্যাজুয়েশনের পরে ইন্ডিয়া ট্যুর করব, ইউরোপ নয়। ওইসব সরু সরু গলি আর বড় বড় ছাদ আমাকে দারুণ ফ্যাসিনেট করেছে। মানুষরাও, আঙ্কেল আন্টির মতো মানুষ আমি দেখিনি। সাধারণ মানুষেরাও অদ্ভুত। কিছু কিছু লোক আছে জাস্ট একটা ল্যাকির মতো, কেউ কেউ আবার দেখবে যেন গড, কুকুর বেড়াল কিংবা অ্যানিমেটেড অবজেক্টের মতো মানুষও দেখেছি। ফুটকুন কাকা বলে, তোমরা বিনু টুনির সঙ্গেও কথা বলো, ওরা লেফট আউট ফিল করবে। নীলাদি বলে, ও তাও তো বটে। টুনি, এখানে তোমার কেমন লাগছে? টুনি বলে, ভীষণ ভালো। বিনু, তোমার? বিনু বলে, আমি বড় হয়ে বিলেত যাব, বিলেতটা তো এখানকার মতোই। সুভাষদা বলে, সবটা আছে না বিনু, কিছু কিছু আছে। ফুটকুন কাকা হেসে বলে, ভালো, সুভাষ আসছে ইন্ডিয়ায়, বিনু যাচ্ছে ইংল্যান্ডে, বেশ একটা ইউথ এক্সচেঞ্জ প্রোগ্রাম করা যায়, কি বলো? টুনি, লীলা, তোমরা কি করবে বলো? ও, লীলা তো আবার। এবার ওরা চারজনেই কোনো লুকানো কারণে ভীষণ হাসতে থাকে। বিনু কিছু না বুঝে হাসতে হাসতে ব্যালকানির রেলিংয়ের দিকে ছুটে গেছে। টুনির হাতে মিল্কশেক, গোফে ফেনা লেগে গেছে, ন্যাপকিন দিয়ে মুছিয়ে দিচ্ছে লীলা দিদি। গোপালপুরের এই বিলেত অবশেষে তার কাজু বাগান, বালিয়াড়ি, আরামের হোটেল বাড়ি এসব নিয়ে দূরে সরে যাচ্ছে। দূরে সরে যাচ্ছে নীল সমুদ্রের ওপর কালো কালো কাস্তের মতো ডজনে ডজনে নৌকা, রাত্রিরের কালো জলের ওপর বাতিঘরের ঘুরে ঘুরে টর্চ ফেলা,
ট্রলারের আলো, ঢেউয়ের মাথায় ফসফরাসের নাচ সব চলে যাচ্ছে। করে থাকছে অনেক পেছনে গোপালপুর অন দ্য সি, বেরোহামপুর নীল সমুদ্র, সবুজ সমুদ্র। টুনির চোখ গলছে চুপি চুপি। ফিরে চলেছে, ফিরে তো যেতেই হয়। নজর মিনার থেকে হাওয়া বেলুন ওড়ানো দেখা আর হবে না। আর হবে না ঢেউয়ের চূড়ায় পৃথিবীর রানী হওয়া, জলকন্যে হওয়া। বিশাল সমুদ্র চলে যাচ্ছে, কাছে চলে আসছে পুরনো শহর, পুরনো বাড়ি, পুরনো জীবন। ছেঁড়া মলাট, ফাটা বেঞ্চি, কালির দাগ, খ্যাংড়া ঝাঁটাছুড়ো গোপ, টাকমাথা, টিউবওয়েলের ঘটাং ঘটাং, হ্যাঁচো হাঁচি, ফিচকে হাসি, মোড় জটলা, বস্তি ঝগড়া, সরু গলি। টুনি বিনুকে নিয়ে বাগবাড়ির চওড়া সিঁড়ি দিয়ে উঠছে পুটকুন কাকা। ধরা গলায় বলছেন বাবার হাত ধরে, আসছি মেজদা, আবার কবে দেখা হবে কে জানে। থ্যাংকস ফর দ্য ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স জেঠিমা। বুলা, আই উইল মিস ইউ। কাকিমা বললেন, মেজডি, আমাদের ওখানে চলে আসুন একবার। সুভাষদা বলল, বিনু, টুনি, ইউ মাস্ট মিট সুন। নেমে যাচ্ছে সবাই। এবার ট্যাক্সি, তারপর এয়ারপোর্ট, তারপর হোটেল, তারপর প্লেন। এখানে এখন জালি ঘেরা বারান্দায় নতুন শীতের কুসুম কুসুম সকাল। এখানে এখন মোটা মোটা কত কালের পুরনো কড়িবর্গার নিচে নতুন টুনি, নতুন বিনু, আর পুরনো মা, পুরনো দিদি, পুরনো বাবা। বিনুর হাতে ঝিনুক থলি, টুনির মাথায় বেতের টুপি, বাবার কাঁধে কোচার খুঁট। মা হাসছে, দিদি হাসছে চিকন হাসি। বাবা ডাকলো, বিনু, এই বিনু। হাতের থলি খলবলাচ্ছে বিনায়ক। বাবা ডাকছে, টুনি, টুনটুনি, কই রে টুনটুনি। বাবা ছড়ানো দুই হাতের মাঝখান দিয়ে ঝপাং করে ছাপিয়ে পড়ছে টুনি। বাবার খোলা বুকের সঙ্গে সেটে গেছে টুনির মাথা, টুনির কান। কান পেতে শুনছে পুরনো বুকের মধ্যে গুম গুম গা গুম গুম, অবিকল সেই গভীর ডাক, অথৈ সমুদ্রের, নীল সমুদ্র, সবুজ সমুদ্র। ভেতরের এক অপরূপ অন্ধ আলোড়ন ঢেউ হয়ে ছুটে আসছে। অবিশ্রান্ত কোজাগর ভেঙে পড়ছে টুনির গালের বেলাভূমি, তাই ফেনায় ফেনা। বন্ধুরা, আজকের মতো গল্প পাঠ এখানেই শেষ করছি। গল্প কেমন লাগলো কমেন্ট সেকশনে লিখে জানান প্লিজ। খুব শিগগিরই আবার একটা ভিন্ন স্বাদের নতুন গল্প নিয়ে চলে আসবো কাহিনীর মঞ্চে। ততক্ষণের জন্য বিদায়।